আজকের আমার শেখানোর মূল বিষয় হলো আইএনজি যুক্ত ভার্ব দিয়ে আমরা কি করব, জয়েনিং করব, যাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। কিন্তু প্রশ্ন হলো এখানে গ্রামাটিক্যাল ভাষায় কি বলে না বলে সেই বিষয়ে ভিডিও করা, সেগুলো পড়া দেখে নেবে। কিন্তু আমরা যা করবো পাতি বাংলায়, গোদা বাংলায় আমরা শিখবো এগুলোকে, ঠিক আছে? যারা কিছু পারি না তাদের জন্য কিন্তু আমি আছি, যারা কিছু পারি তাদের জন্য আছি। কিন্তু জিরোটাকে মানে জিরো লেভেলটাকে পরিপূর্ণ করতে হবে, এটা আমি বিশ্বাস করি। চলো শুরু করি। হেডলাইন কি বলেছিলাম? আইএনজি যুক্ত করে সিম্পল, তাই তো? আইএনজি যুক্ত করে সিম্পল মানে সরল বাক্য করতে হবে আইএনজি যুক্ত করে। যারা বলবো হেডলাইন তাদের করে নেওয়ার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তো প্রশ্ন হলো আইএনজি যুক্ত করে আমি যখন সরল বাক্য করব, মাথায় রাখতে হবে, দেখো একটা শর্ত মাথায় রাখতে হবে। এক, সেটা কি হলো? ভার্ব কয় প্রকার? 3 প্রকার শিখেছিলাম তো, V1, V2, V3। যেন এটা গো হলে এটা হবে ওয়েন্ট, এটা হবে গন। তো যাই হোক না কেন, যখন আইএনজি করব মাথায় রাখতে হবে এই ধরো বাক্যের মধ্যে পেয়েছো একটা ভার্ব পেয়ে গেছি আমরা, V2 তে আছে মানে ওয়েন্টে আছে, অথবা সে ভার্বটা রয়েছে কোথায়? গনে আছে। যাই থাকুক না কেন মাথায় রাখতে হবে আমাদেরকে ফিরে আসতে হবে কোথায়? এখানে। এই ফিরে আসতে হবে কোথায়? এখানে। আসার পরে তবেই এর সঙ্গে আমরা আইএনজি যুক্ত করতে পারবো, না হলে পারবো না। মনে থাকবে? ওই দিয়ে আসো, তবে আমরা আইনজি যুক্ত করতে পারবো, না হলে পারবো না। ঠিক আছে? কেউ যদি মনে করলো এর সঙ্গে আইনজি করলো তাহলে কিন্তু উত্তর হবে না। এর সঙ্গে আইনজি করে তাহলে কিন্তু উত্তর হবে না। তাহলে আইনজি যেটা করতে হবে সেটা কোথায় করতে হবে? ভার্বের V1 এর সঙ্গে আইনজি করতে হবে। ওকে, কি শিখলাম? V1 যেটা হবে, ভার্ব যে প্রকারে থাক না কেন, V1 যেটা হবে তার সঙ্গে আইনজি যুক্ত করতে হবে। ওকে, এবার প্রশ্ন হলো, কে বলে দেখো, এবার মাথা রাখতে হবে এই যে কাজটা আমরা আগে কি করতে, আগে যেটা শিখেছিলাম ইনফিনিটিভ শিখেছিলাম, তাই তো? সেখানে করেছিলাম উদ্দেশ্য থাকতে হবে বাক্যে, তাহলে টু ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে শিখবো আইএনজি ব্যবহার করে কি করে আমরা টু যুক্ত, মানে টু যুক্ত না করে আইন যুক্ত করব। ফর্মুলা কি? ফর্মুলা হলো, এটা মাথায় ঢুকে রাখলে হবে, দুটি ভার্বের মধ্যে কি, দুটি ভার্বের মধ্যে যা বলছি লিখে নাও। ভার্বের মধ্যে যে ভার্বের কাজ আগে হবে, দুটি ভার্ব পড়লাম, পড়ার পরে দেখবো যে ভার্বের কাজ আগে হবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। মনে থাকবে? দুটি ভার্ব থাকবে, সেই ভার্বের মধ্যে দেখতে হবে যে ভার্বের কাজটা আগে হচ্ছে সেই ভার্বের সঙ্গে কি করবো আমরা? আইন যুক্ত করব। অন্য ভাবের সাথে আইন যুক্ত করলে কিন্তু উত্তর হবে না। মনে থাকবে কি বললাম? এবার এই জায়গাটা বুঝতে গেলে কি করতে হবে? উদাহরণ দরকার, নাহলে বুঝবো কি করে? ঠিক কিনা? কিরকম বললাম, উই ওয়েন্ট টু দ্য পিকনিক, PICNIC. We enjoyed, ENJOYED, enjoyed very much. বলছে আমরা গিয়েছিলাম কোথায়? পিকনিকে। ভালো করে বুঝে নাও, উই ওয়েন্ট টু দ্য পিকনিক, আমরা পিকনিকে গেছিলাম। কোথায় গেছিলাম? পিকনিকে গেছিলাম। তাহলে উই ওয়েন্ট টু দ্য পিকনিক, সেখানে গেছিলাম। উই এনজয় ভেরি মাচ, আমরা ভীষণভাবে এনজয় করেছি। তাহলে প্রশ্ন হলো, কি প্রশ্ন? আগে কোন কাজটা করব? আগে যাব তারপরে এনজয় করব, না এনজয় করে এসে যাব? মানে এই বছর এনজয় করে না পরের বছর পিকনিকে যাব, এরকম তো নয়। আগে যাবো তারপর এনজয় করব। কিন্তু যাবার কাজটা এখন বুঝতে পেরেছি এই কাজটা আগে হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এই জায়গাটা, এই কাজটা আগে হচ্ছে, ভার্বটা কিসে আছে? ফার্স্টে আছে।
তাহলে এর কাজ হলো প্রথম ভার্বটাকে প্রেজেন্টে নিয়ে আসা। এর কাজ হলো প্রেজেন্টে আনা, গো, তার সঙ্গে আইএনজি করতে হবে, গোয়িং। আর দুটো কর্তা আছে, এখানে উই আছে, এখানে উই আছে, যে কোনো ইচ্ছা মতো একটা বাদ দিয়ে দাও। আর এই ফুলস্টপ বাদ দিয়ে কি লিখবে, এখানে কমা দেবে। তুমি এই ইউটা বাদ দিতে পারো বা এটা বাদ দিতে পারো, যে কোনো একটা বাদ দিলেই হলো, যে কোনো একটা, এটা বাদ দাও বা এটা বাদ দাও, ঠিক আছে? একটা বাদ দাও, কিরকম হতে পারে? গোয়িং টু পিকনিক, পিকনিকে গিয়ে উই এনজয়েড ভেরি মাচ, আমরা খুব এনজয় করেছি, হতে পারে। আমার কিন্তু এমন করো, উই গোয়িং টু পিকনিক, আমরা পিকনিকে গিয়ে, কমা, এনজয়েড ভেরি মাচ, খুব ভালো এনজয় করেছি। দুরকম ভাবে উত্তর করা যেতে পারে, যার যেটা ভালো লাগবে সেই হিসেবে করবে উত্তর, ঠিক আছে? কোনটাই ভুল নয়। চলো লিখে নাও, উই গোয়িং টু, আমার কোলে আয়, চলে আগে পিছিয়ে করে নে, বস, আগে পিছিয়ে করে নে, বসো। এটা আগে আসে দেখে তাহলে তো আমরা মিটে যাই। গোয়িং টু পিকনিক, গোয়িং টু দা পিকনিক, PICNIC, পিকনিকে গিয়ে, কমা, এনজয় ভেরি মাচ। এবার প্রশ্ন হলো, দেখো এই জায়গাটায় আমরা এই কাজটা আগে করলাম, কেউ যদি মনে করে ভুল করে ফেলে, এই উইটা এখানে লিখলো না, উইটা এখানে লিখে দিল, তাহলে হবে। মনে হবে কি বললাম? যদি ওইটা আমরা প্রথমে লিখি, সাবজেক্টটাকে যদি প্রথমে রাখি, যদি দ্বিতীয় বাক্যে সাবজেক্টের পরিবর্তন না করে থাকি, কিছু বাদ না নিয়ে থাকি, তাহলে কমা হবে না। দ্বিতীয় বাক্যের কর্তা বাদ দিলে অবশ্যই সেখানে কমা আসবে। মনে থাকবে কি বললাম? মানে এই বাক্যে তখন আর কমা ব্যবহার করতে পারবো না, কারণ কর্তা তার স্থান চেঞ্জ করেনি। বুঝতে পারলাম কি বললাম? রাজা তার আসন পরিবর্তন না করলে অন্য কেউ রাজা করতে পারবে সেই জায়গাটাই? পারবে না। তার মানে এ কিন্তু এখানে বসে আছে, জায়গা চেঞ্জ করেনি, মানে কমা টমা আসবে না। বুঝতে পারলাম কি বললাম? রাজা যখন যার জায়গা চেঞ্জ করে ফেললো, এখানে রাজার কদিন বাড়ি নেই, তাহলে যখন বাড়ি নেই কাউকে দায়িত্ব দিয়ে যাবে, সে অ্যাটর্নি পাওয়ার নেই, এখানে বসে থাকবে কে? কমা। আর কর্তা কে? ওই রাজা তখন কোথায় আসবে? এখানে। মনে থাকবে কি বললাম? যখন রাজা অ্যাবসেন্ট, তখন অন্য কাউকে দায়িত্ব দেবে, তখন কমা থাকবে এই জায়গাটায়। আর রাজা যখন তখন প্রথমে রাজা থাকবে। বুঝতে পারলাম কি বললাম? এই হলো বাক্যটা গঠনের মজার বিষয়। দুটো ভাবেই আমি দেখালাম, একরকম ভাবে দুরকম ভাবে টুকে নেই, নাহলে বুঝবি কি করে যে কিভাবে হলো কাজটা, বুঝিস? এই ছিল আমাদের একরকম স্টাইলে এটা জয়েনিং করার পার্ট, ঠিক আছে? এই ছিল এটা একরকম স্টাইলে জয়েনিং করার পার্ট। এবার আমরা দেখবো তৃতীয় স্টেপে কিভাবে করতে পারি। যদি কখনো দেখো যে দ্বিতীয় বাক্য হোক প্রথম বাক্য হোক, যদি কোনো বাক্যে যদি দেখি একটা কাজ করা আছে, কি আবার আইএনজি করা আছে, কি বললাম? আইএনজি করা আছে, প্রথম বাক্যেই হোক দ্বিতীয় বাক্যেই হোক, কোন বাক্যে যদি দেখা যায় আইএনজি করা আছে, তার মানে এই আইএনজি থেকে আগে যা থাকবে, এই যে যা আছে সব বাদ। মানে কি দাঁড়ালো? উই স সাম বয়েজ প্লেইং ক্রিকেট, আমরা দেখলাম কিছু ছেলেকে কি করতে, ক্রিকেট খেলতে দেখলাম। গোদা বাংলায় বললে কি বুঝলাম? যে দ্বিতীয় বাক্যে যদি দেখি ওখানে কন্টিনিউয়াস টেন্স রয়েছে, মানে বলতে গেলে কি বুঝবো? দ্বিতীয় বাক্যে অ্যামিজার ওয়াজারের পরে আইনযুক্ত ভার্ব থাকলে, ঠিক আছে কি বললাম, তাহলে ওই আইনযুক্ত ভার্বের আগে যা আছে সব বাদ, তাহলে সিম্পল হয়ে যাবে। এখানে তাই লিখে নাও। দেখো দ্বিতীয় বাক্যে am, is, are, was, were, এর সাথে কি থাকে? ভার্ব প্লাস আইএনজি থাকলে,
দ্বিতীয় বাক্যে অ্যামিজার প্লাস ওয়াজার, ঠিক আছে, আর কি ভার প্লাস আইনি থাকলে, তাহলে এখানে একটু সাজিয়ে দেখলে তো হয়। দ্বিতীয় বাক্যে এখানে কর্তা প্লাস অ্যামিজার ওয়াজার আইনজিত ভার থাকলে তখন দেখবি, তখন কি করবি, তখন এই দেখ এইখানে রাখ দিবি, এই কর্তা থেকে একদম ওয়াজার পুরোটা রাখ দিবি, দিয়ে লিখবি বাদ দিতে হবে। এইভাবে যেরকম গ্রামাটিক্যাল জায়গা করে রাখলাম, এইভাবে খাতার মধ্যে এইভাবে টুকে রাখ, তাহলে তোর জীবনে কোনো ভুলবি না। তারপরে কি দেখলাম দেখ, দ্বিতীয় বাক্যের কর্তা আছে, ভালো করে বুঝবি, বুঝি না তারা ঠোক, এম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, ওয়াই আছে, এতগুলো কিছু রয়েছে। তার সঙ্গে রয়ে গেছে কি একটা ভার্বের সাথে কি আছে, একটা আইএনজি আছে, এটা মাথায় রাখতে হবে। যদি এরম থেকে যাই তো তোমার কাজ হলো এই আইএনজির আগে থেকে কর্তা পর্যন্ত যে থাক না কেন, যত বড় রাজা মহারাজা থাক, সব কি হবে, বাদ। মনে থাকবে, সব কি হবে, বাদ যাবে। বাদ দিলে কি হবে, সিম্পল হয়ে যাবে। বাদ দিলে কি হবে, সিম্পল হয়ে যাবে। মনে থাকবে, এই সহজ কাজটা যদি আমি গ্রামাটিক্যাল স্টাইলে বুঝি তাহলে কি হবে দেখো। তার মানে যদি আমরা তোকে যদি এইভাবে না বুঝি, যদি এইভাবে বলাতাম যে দ্বিতীয় বাক্যে যদি দেখা যায় দ্বিতীয় বাক্যের কোনো একটা ভার্ব পার্টিসিপল অবস্থা রয়েছে, কি বললাম, পার্টিসিপল অবস্থা রয়েছে, যে পার্টিসিপলটা আগের বাক্যের অবজেক্টকে কোয়ালিফাই করছে, একটু বুঝতে গেলে দাঁড়িয়ে আমার মতো পেকে যেত সবার। কি কোয়ালিফাই, এফআই ওফাই, দরকার নাই, ওয়াইফাই ফাইফাই কিছু, আমাদের গোটা বাংলায় বুঝবো, ঠিক কিনা বলো। অর্থাৎ এইটা বুঝতে পেরেছি, এটা বুঝতে পেরেছি, একই রয়েছে। ভালো করে দেখ, সায়েন্সটা বুঝে না এখানে। এই সাম বয়েজ যা দেও তাই, ঠিক কিনা। যদি জয়েন করতাম সিম্পল, একজন তো বাদ যেতই, এ তো বাদ যেতই। আচ্ছা, দুটো বাক্যের মাথা রাখতে হবে, দুটো বাক্যের এখানে স হলো মূল ভার, মানে এমভি। পরের বাক্যের কর্তা যদি পরের বাক্য যদি বিচার করি, এই বাক্য কি আছে, এটা কিন্তু এমভি। মনে থাকবে, যখন সরল করছি দুটো তো মূল ভার হতে পারে না, একটা তো মূল ভার হবে। এটা মাথায় রাখতে হবে, দুটো কাজ করতে গেলে কি করতে হবে, একটা মূল ভার করতে হবে, আরেকটা ভার্বকে হয় তোমার টু যুক্ত করতে হবে, না হলে আইন যুক্ত করতে হবে। এই সার যখন পেয়েছি, আরে বাবা আইন যুক্ত করাই আছে, তোমার চাপ কিসের, মাঝখানে ওয়াজ থেকে আনবো কেন, তারা ওটাকে যদি তাই দিলাম, বেরো, বুঝে গেল। আর এই আইএনজি এই পার্টটাকে বলা হয় পার্টিসিপল। মনে থাকবে কি বললাম, পার্টিসিপল কাজ হলো, পার্টিসিপল কোন একটা বাক্যের পার্টিসিপলের কাজ গুরুত্বপূর্ণ কাজ। সে কি করে, বাক্যের সাবজেক্ট বা অবজেক্টের না বলা কথা, ঠিক আছে, না বলা বক্তব্য অথবা তার উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করে। বুঝতে পারলাম কি বললাম। যখন আমরা রেডি প্লাস করবো, তোমরা যারা দেখছো আর কি, তাদের বলছি, এটা সহজ রাস্তা এটাই। যদি দেখি এখানে সাম বয়েজ, এটাকে যদি দেখি, মাথায় রাখতে হবে, যদি রেডি প্লাস করতাম তাহলে সাম বয়েজের পরে যদি দে ছিল, এই দে বাদ দিয়ে আমরা করতাম হু, কি করতাম আমরা, হু। তাহলে কোনো বাক্যে যদি হু দিয়ে জয়েনিং করতে পারি, সেই বাক্যে সিম্বল করতে গেলে মাথায় রাখতে হবে সেই হুটা চলে যায়, আর হুর পরে যে ভার্বগুলো থাকে সেই ভার্বটাকে যদি, যে ভার্ব থাকে তার সঙ্গে আইন যুক্ত করতে হয়। এবার বাক্য যদি কন্টিনিউয়াস এসে থেকে যায় তাহলে তোমার চাপ নাই, তাহলে কি করতে হবে, খালি আইনজিটুকুই রাখবে, বাকিটুকু আর রাখবে না। এই গোদা বাংলাটাকে পরিষ্কার করে বুঝতে হবে। ওকে, চলো এটা করো। তাহলে কিভাবে করবো দেখো, আমরা এটাকে দেখবো উই স, এখানে কি লিখবো, উই স। কি হলো, সাম বয়েজ হলো। এইবার এখানে কি লিখবো, প্লেইং ক্রিকেট, CRICKET, ক্রিকেট হলো। আমরা একটা গল্প বইয়ে সেলফিশ জায়েন্টে পড়েছিলাম, দেখো কি পেয়েছিলাম, সেখানে পেয়েছিলাম যে দ্য চিলড্রেন, এটা পড়ে দেখাও, saw the giant, he was playing in the garden. পড়ে দেখাও এটা, I saw
দেখো আই নোটিস something in the sand. It was shining. দেখো I noticed something in the sand. বালির মধ্যে কিছু একটা দেখলাম। It was shining. এটা চকচক করছিল। বুঝা গেল কি বললাম? তো এই দুটো একই নিয়মে হবে। দুটো পড়ে ফেলো। ঠিক আছে? এখানে যে এটা যখন টুকে ফেললাম, এখানে ভুল করে টুকে ফেললেও এখানে আরেক এই নিয়মে তো হবেই। সঙ্গে আরেকটা নিয়ম এখানে তৈরি হবে। বুঝা গেল কি বললাম? আগে এটা বুঝে নাও, পড়ে রাখাও, তারপর আমি করে দিচ্ছি। এটা দেখো, এখানে তো চিলড্রেন স দা জায়েন্ট, বাচ্চারা দৈত্যকে দেখেছিল। হি ওয়াজ প্লেইং ইন দ্য গার্ডেন, সে খেলছিল। সে কি করছিল? খেলছিল বাগানে। এই সে মানে তো জায়েন্টটাই বোঝাচ্ছে, তাই না? তাহলে আমাদের দরকার ছিল আরেকটা ভার, দুটো বাক্যের কাজ। এটা দেখলাম, এটা দেখলাম। আমরা একটা জিনিস শিখেছিলাম যে কি কাজ, যে শিখলাম দুটো বাক্যের কাজ আগে হলে সেই বাক্যের কাজ আইনজিতে করতে হয়। কিন্তু এখানে নিয়ম তো ব্রেক করে গেল। আগে দেখবেন, আগে খেলবে না, খেলবে বলে তো দেখবে, নাহলে দেখবে কি করে? বলে তাকে বলে এই আমি দেখি তুই খেল, নিয়ম ব্রেক করেনি। তার মানে যে কাজটা, এই খেলা কাজটা কিন্তু দত্ত করছিল আগের থেকে, ঠিক কিনা বলো? কিন্তু এ দেখলেও খেলছিল, না দেখলেও খেলছিল। মানে এই যে কাজটা কি এইটুকু কি ছিল? কন্টিনিউয়াস ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার দরকার ছিল একটা টু যুক্ত ভার অথবা আইন যুক্ত ভার। তাহলে এখানে আইএনজি আছে মানে আমার পাওনা, আমি পেয়ে গেছি। কিন্তু আগে দেখছি এখানে বাধা কে আছে, এই একটা রেলের গেট, এটা একটা আবার দেখছি অন্য গেট পড়ে আছে। দুটো গেট কেটে দিলাম, যা হয়ে গেল কাজ। তাহলে চিলড্রেন স দা জায়েন্ট প্লেইং ইন দা গার্ডেন, বাচ্চারা দেখলো দত্তকে কি করতে? বাগানে খেলা করতে। পরের বাক্যটা ইন্টারেস্টিং বাক্য। আই নোটিস সামথিং ইন দা স্যান্ড, আমি দেখলাম বালির মধ্যে কিছু একটা। ইট ওয়াজ শাইনিং, এটা চকচক করছিল। ভালো করে বুঝবে, সামথিং এর সঙ্গে এই শাইনিং এর তো মিল আছে, ঠিক কিনা? তাহলে আমি দেখি বা না দেখি এই চকচক তো করবে এটা, ঠিক কিনা? আগে আছে ইট বা দিস, এই দুটো বাদ চলে গেল। তাহলে কন্টিনিউয়াস টেন্স বাদ যাবে, সেই ইট থাক, দিস থাক, যাই থাক বাদ চলে যাবে। এম থাক, ইস থাক, যাই থাক, পড়ে কত সহ বাদ চলে যাবে। তাহলে কি দেখো, আই নোটিস সামথিং ইন দ্য স্যান্ড শাইনিং, এইভাবে উত্তর। এইটুকু মানে কি বললাম, এটুকু বাদ দিয়ে এইভাবে যা আছে পুরোটা লিখে দিলে উত্তর হবে। আবার যদি এমন লিখি, কখনো কেউ একটু ভালো স্ট্যান্ডার্ড জায়গায় করলো, তাহলে এটা এই শাইনিংটা কি করতে পারে? এখানেও নিয়ে আসতে পারে। আই নোটিস সামথিং শাইনিং ইন দা স্যান্ড, এটা করতে পারে। আবার মনে করলাম আমি এভাবে করবো না, তাও সে না করতে পারে। কি করতে পারে? আই নোটিস সামথিং শাইনিং সামথিং, চকচক করা কিছু দেখতে পেলাম, শাইনিং সামথিং ইন দ্য স্যান্ড, তাহলেও হতে পারে। যা বললাম 3 ভাবে খাতায় লিখে রাখো, পরীক্ষার সামনে যেটা মনে পড়বে সেটাই লিখে দেবো, কোনোটাই ভুল হবে না। ঠিক আছে? কি বললাম? 3 ভাবে রাখো। প্রথমে লেখো প্রথমে কি লিখবে? আই নোটিস সামথিং I noticed something in the sand shining, এটা হতে পারে, অথবা হতে পারে I notice shining something
ইন দা স্ট্যান্ড হতে পারে, আওয়ার হতে পারে, আই নোটিস সামথিং শাইনিং ইন দা স্যান্ড। যে যেরকম মেধা যার যাবে সেই রকম মেধা ভিত্তিক ভাবে সেই কাজটা করবে। এই নিয়মেই করতে হবে, কোনো কথা নেই। 3 রাস্তা খোলা আছে, 3 রাস্তা দিয়ে যাবে। সেটা হলো, ভালো করে দেখ, আইএনজি যুক্ত যে মানে যে ভার্বের যেরকম লিখছি সেভাবে লিখবে, সাথে আইএনজি যুক্ত করা হয় তার আগে প্রিপজিশন বা প্রিপজিশনাল ফ্রেজ বা শুধু ফ্রেজ বসতে পারে। মানে যার সঙ্গে আইএনজি যুক্ত করব তার আগে প্রয়োজনে প্রিপজিশন, প্রিপজিশনাল ফ্রেজ বা শুধু ফ্রেজ বসতে পারে। কিরকম, আমাদের ভার্ব ছিল কটা, ধরেছিলাম গো দিয়ে কাজ করছিলাম, গো, ওয়েন্ট, গন। এটা V3 ছিল, এটা V2 ছিল, আর এটা V1 ছিল। প্রশ্ন হলো এখানে আমরা আইএনজি করবো কার সাথে, আইএনজি এর সাথেই হবে। এটা আমরা শিখেছিলাম যে V1 এর সাথে আইএনজি করবে, যে ভার্ব যে রূপে থাক না কেন V1 এর সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে, অন্য কিছু করা যাবে না। যদি আমরা গো মানে যাওয়া হয়, যদি গো মানে বুঝি তাহলে কি হবে, যাওয়া হয়, কাউকে একটা হাম্বা করতে হবে তো, নাহলে বুঝবো কি করে। আর যদি গোর আগে একটা শব্দ ব্যবহার করি বা প্রিপোজিশন ব্যবহার করি, কি বলতে পারি, ফর গো হবে, বললাম যাওয়ার জন্য, ফর গো বললে হবে, হবে না। কি করতে হবে, সঙ্গে সঙ্গে গোয়িং করতে হবে। ফর গো মানে যাওয়ার জন্য, বোঝা গেল। তার মানে কি বললাম, এই যে আইন যুক্ত করলাম তার আগে একটা প্রিপোজিশন বসতে পারি, বসাতে পারি। ঠিক আছে, কি বললাম, আইনজি যে যুক্ত করলাম তার আগে একটা প্রয়োজনীয় প্রিপোজিশন বসাতে পারি, এটা আমার অধিকার, আমার ইচ্ছে মতো বাক্যের স্টাইল আমি পাল্টাতে পারি। ওকে, কি বললাম। আবার যদি বলি, দেখো যাওয়ার কারণে বললাম, যাওয়ার কারণে, তাহলে তুমি বলো না কেন অন অ্যাকাউন্ট অফ গোয়িং, এটাই হয়ে গেল ফ্রেজ, এটা হলো প্রিপোজিশন, এটা কি প্রিপোজিশন, এটা ফ্রেজ। তাহলে কি দাঁড়ালো, দেখো যেই বললাম অন অ্যাকাউন্ট অফ গোয়িং, তাহলে এটা হলো যাওয়ার জন্য, আর এটা হলো যাওয়ার কারণে। এটা আমরা শিখলাম, তাই না। এবার এই ফেজগুলো হাজার রকম আছে, বিভিন্ন বই থেকে তোমরা কালেক্ট করে নেবে, সেগুলো মুখস্থ করে 50-60টা মতো আছে, মুখস্থ করতে হবে। যার মুখস্থ আছে বেশি তার ইংরেজি স্ট্যান্ডার্ড অত বেশি, যার মুখস্থ নেই তার ইংরেজি বিলো অত বেশি। ঠিক আছে, কে বললে যে স্কুলে যাওয়ার পরিবর্তে ঘুরে বেড়াস, বাড়িতে বললো কেউ স্কুলে যাওয়ার পরিবর্তে ঘুরে বেড়াচ্ছিস, তো তাহলে আমার সেই বাক্যটা করতে গেলে তো পায়খানা বাথরুম হয়ে যাবে সবার, কোনো কারণ নেই। যে আইনযুক্ত করতে পারে সে সব পারে, পরিবর্তে আমার জানতে হবে খালি, ঠিক না। পরিবর্তে কি হবে, ইনস্টেড অফ, ইনস্টেড অফ গোয়িং, যাওয়ার পরিবর্তে, কোথায় যাওয়ার পরিবর্তে, স্কুলে, টু স্কুল। দেখো মনে হচ্ছিল পারবো না, কিন্তু এখন পারবো আমরা, ঠিক কিনা, কি বলছি।
তার মানে একটা আইনযুক্ত ভার্বের আগে প্রয়োজনীয় আমরা যে কোনো ফ্রেজ আমরা লাগিয়ে নিতে পারি আমাদের প্রয়োজনে। ঠিক আছে, যেখানে আসার পরিবর্তে, যাওয়ার পরিবর্তে, খাওয়ার পরিবর্তে, যাওয়ার কারণে, ঘুমানোর কারণে, বললে আমি সারাদিন ঘুমানোর কারণে আমি কাজ করতে পারিনি, বলতেই পারে, ঠিক না? আমার বলো ব্যস্ত থাকার পরিবর্তে নেই, এবার ব্যস্ত থাকার পরিবর্তে, সেটা পরে শিখাচ্ছি আমি। এইগুলো করলে আমরা ভার্বের সাথে কিভাবে কাজ করতে পারি, এইগুলো আমরা, ঠিক আছে? কোনটা? ইনস্টেড, এসটিইএডি। এবার দেখো কি বললো, দেখো যে হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। হি লুপস অ্যাবাউট হোল ডে। সে কি করে, দেখো এখানে বাক্যটা দেখো, বাক্যটা মাত্রা পাল্টে যাচ্ছে সঙ্গে সঙ্গে। হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না, এটা নাবাচক বাক্য। হি লুপ অ্যাবাউট হোল ডে, সারাদিন সে লুপ অ্যাবাউট মানে ঘুরে বেড়ানো, সারাদিন সে কি করে, ঘুরে বেড়ায়। তাহলে সে স্কুলে যায় না, সারাদিন ঘুরে বেড়ায়। বলো সিম্পল করলো, এই সিম্পল করতে দিল, সরল বাক্য করো। এইটা যখন দেখবে যে বাক্যটার মধ্যে কোথাও মিল খুঁজে পাচ্ছি না, তখন তার সমস্যা তৈরি হবে। সেই স্কুলে যায় না, সারাদিন ঘুরে বেড়াই, এই বাক্যটাকে সরল যদি বাংলায় করতে পারি, ইংরাজি হামেশাই হবে। কি বলবো? স্কুলে যাওয়ার পরিবর্তে সারাদিন ঘুরে বেড়াই। তাহলে পরিবর্তে আমরা বাংলা বলতে পারছি, কিন্তু ইংরাজি করতে গেলে পাচ্ছি না। তাহলে এখানে কি আছে? এখানে গো তো পেয়ে গেছি, এখানে ডাজ নট থাক না কি থাক আমার দেখে লাভ নেই তো, ঠিক না? কাজ তো একদিনই করছে, হি তো কাজ করছে, ঠিক না? তাহলে এক অর্থ তো একটা বাদ যাবেই, কাজ তো একদিন করছে, কি করছে? হি করছে। এখানে ডাজ নট থাক বা কি থাক আমার দেখে লাভ নেই। আমি এই গোটাকে করবো কি, গোয়িং টু স্কুল, কমা ব্যবহার করবো এখানে একটা, আগে লিখে দেবো ফ্রেজ, স্কুলে যাওয়ার পরিবর্তে। তো এখানে লিখে দেবো ইন স্টেড অফ গোয়িং টু, ইনস্টেড অফ গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার পরিবর্তে হি লুপ অ্যাবাউট হোল ডে, সারাদিন ঘুরে বেড়াই। ঠিক আছে, কি বললাম? এবার অনেকে এবার ভাবতে পারে যে এই জায়গাটা যদি আরেকবার করা যেতে পারে না, এই যদি ভুল করে ফেলে, ফর নট গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার, না যাওয়ার জন্য, না যাওয়ার জন্য, না যাওয়ার কারণে বোঝাচ্ছে না, জন্য বোঝাচ্ছে। তাহলে এটা বাক্যটা হয়তো হবে, কিন্তু বাক্যের মানে কিন্তু অতটা ঢুকবে না। ঢুকবে কি? তাহলে আমাকে কি করতে হবে? ফেজগুলো মুখস্থ করতে হবে। এই ফেজগুলো আমি, যাদের আমার ডিবি ভট্টাচার্য আছে বা অন্যান্য বই আছে, সঙ্গে নিয়ে আসবি, ফেজগুলো আমি দেখিয়ে দেবো, সেগুলো মুখস্থ করবি। বেশি দরকার হয় না, খান 15 মুখস্থ করলেই হয়, সারা জীবনের মতো চলে যায়, আর লাগে না। 60-65টা আছে তো লাগেই না, খান 15 মুখস্থ রাখলে ওদের জীবনটা চলে যায়। বোঝা গেল কি বললাম? মুখস্থ রাখবো, তাহলে দেখবো বাক্য তুমি এই যা শিখছো, এই প্যাটার্নে যদি বাক্য তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার বাক্য অনেক মাধুর্যপূর্ণ হবে, সুন্দর হবে। অ্যাপ্লিকেশন লিখছো বা কোনো চিঠি লিখছো বা কোনো প্যারাগ্রাফ লিখছো বা কোনো এসে লিখছো, যা কিছু লিখছো না কেন, সেখানে বাক্যের মধ্যে যদি তুমি কখনো এই ব্যবহারগুলো করো, যে খারাপ দেখবে সে ভাববে কিছু জানে, সে ভাববে সে কিছু জানে। কারণ কিরে, তাহলে সে কিছু জানে মনে করবে। কেন জানে মনে করবে? কারণ এই যে পার্টিসিপেলের জটিল ব্যবহার সেগুলো শিখতে পারছে বা বলতে পারছে। ওকে, তাহলে এটুকু বুঝতে পারো না কে কে? এটুকু বুঝলো না কে? তার উত্তর নেবে, সবাই বুঝেছিস। আমি করা করতে দিচ্ছি, করে দেখা আমাকে এক্ষুনি। চলে যাবি? তোর টাইম হয়ে গেছে, যা, আর কি বলবো। ওইটা দেখি তাহলে বুঝছিস? হ্যাঁ,
ভিডিও দেখে নিবি তাহলে হয়ে যাবে। হাতার টোকার থেকে ভিডিও দেখে করে নিবি তাহলে তো সুবিধা হবে। হ্যাঁ, এইবার আরেকটা জিনিস দেখি আমরা, আরেকটা জিনিস আমাদের ভাবতে ভুল হয় যেটা, সেটা হলো আমরা হ্যাভ ভার্ব। দেখো হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্বটা যাই থাক না কেন, কি থাকে হ্যাভ ভার্ব, আমরা একই স্টাইলে ব্যবহার করবো কেন? যা শিখলাম এগুলো হ্যাভ ভার্বে ব্যবহার করবো। কিরকম? যদি হ্যাজ থাকে, হ্যাভ থাকে, হ্যাড থাকে, যাই থাক না কি করবো আমরা সেটাকে করবো হয় টু হ্যাভ, অথবা কি করবো হ্যাভিং। বুঝলাম কি বললাম? হ্যাজ থাক, হ্যাভ থাক, হ্যাড থাক, যাই থাক বাদ দিয়ে কি করবো আমরা হয় হ্যাভিং না হলে টু হ্যাভ। প্রশ্ন হলো এই যে হ্যাভ মানে তাহলে এখানে কি হলো? যদি আমরা হ্যাভ মানে দেখি, হ্যাভ মানে এখানে থাকা, থাকা। এবার যদি বলি আমরা ফর যদি লাগাই এখানে ফর, তাহলে ফর তো হ্যাভ হতে পারে না, তাহলে কি হবে? ফর হ্যাভিং হবে। কি হবে? ফর হ্যাভিং। তার মানে কি দাঁড়ালো? থাকার জন্য। এটা হলো থাকার জন্য, থাকার জন্য। আবার বললাম এখানে বিকজ অফ হ্যাভিং, থাকার কারণে। টু হ্যাভ মানে কি দাঁড়ালো? তাহলে শিখে রাখি, থাকাতে বা থাকার উদ্দেশ্যে বা থাকতে, থাকতে, থাকার উদ্দেশ্যে। এই থাকার উদ্দেশ্যে মানে আমার কোনো কিছু আছে সেই অর্থে, কিন্তু বোঝা গেল কি বললাম? আমার কোনো কিছু আছে সেই অর্থে। আমরা দেখ কোনো একটা ছাত্র এত জয়েনিং এর পার্ট শেখার দরকার হয় না। সে হয় টু এর ব্যবহারটা ঠিকঠাক ভাবে শিখবে, না হলে আইএনজি ব্যবহারটা ঠিকঠাক ভাবে শিখবে। একটা ব্যাপার যদি ঠিকঠাক ভাবে কারেক্ট ভাবে শেখে, সিম্পল হয়ে গেল, তার জয়েনিং পার্টটাও সে করতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবে ওটা কিভাবে হচ্ছে। হোয়ার ইজ মাই মোছা? গিভ মি। হোয়ার ইজ মাই মোছা? হোয়ার ইজ মাই মোছা? দেখো একটা বাক্যতেই আমরা কত রকম ভাবে করতে পারি। আজকে পার্টিসিপল শিখলাম, পরের দিন এই পার্টিসিপলের কাজগুলো বেশি করে করব, তাহলে জীবনে কোনো কনফিউশন থাকবে না। পরীক্ষায় টুক করে পাশ করার জন্য পড়াশোনা করছি না, ভালো নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করছি। আমি সায়েন্স নিয়ে পড়ি, আর্টস নিয়ে পড়ি, কমার্স নিয়ে পড়ি, যাই নিয়ে পড়ি, কারণ ইংরেজি যাই না মানে জীবনে কোনোদিন কিছু করতে পারবো না। ঠিক না ভুল? আমি সায়েন্স নিয়ে পড়লাম, পরবর্তীকালে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম, আমি ইংরেজি যাই না, সায়েন্স পড়া ওখানে ইতি, বাড়ি চলে আসো, বলবো আমরা কিছু বুঝতে পারি না ক্লাস। আরে পাগলা, তুই তো ইংরেজি জানিস না, কি ক্লাস বুঝবি কি? কলকাতার বুকে পা রাখলে কোনো স্যার দায়ী পড়েনি তোকে বাংলায় কথা বলে তোর সাথে, ঠিক কিনা? ভালো অফিসে, কৃষ্ণনগরে ভালো অফিসে তুমি যাও না কেন, কোনো অফিসে পা দিলেই তুমি কিন্তু বাংলায় কথা পাবা না এখানে। হ্যাঁ, আর তখন যখন বাংলায় প্রশ্ন করবে তখন কি হয়? লজ্জা পাবো, তা না হলে মাথা চুলকাবো, স্যার পড়ান একবার, তাহলে বলবো কাউকে কি বলছে রে আমার বুঝিয়ে দে, ঠিক কিনা? তাহলে আমার যদি ঠিকঠাক ভাবে জানি এই সমস্যায় পড়তে হবে না। এবার আমরা শিখবো হ্যাজ হ্যাভ হ্যাড দিয়ে কি করে আমরা এই পাঠটাকে করছি, ভালো করে দেখে নাও। বললাম হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, তার একটা বড় পরিবার আছে। হি হ্যাজ টু মেনটেন দেম, তাকে সেই পরিবারকে মেনটেন করতেই হয়। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এই জায়গাটায়, এই জাতীয় বাক্যে জয়েনিং পার্ট কিন্তু ক্লু দিয়ে রেখেছে। এরকম বলেছিলাম দ্বিতীয় বাক্যে কোনো জায়গায় টু থাকে, টু আছে কিনা? হ্যাঁ,
টু থাকে, টু এর আগে যা থাকে সব বাদ, এটুকু বাদ চলে গেল, তাহলে আমার জয়েনিং হয়ে গেল একটা। আগের নিয়ম যদি আমি ফলো করি, তাহলে হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু মেনটেন দেম, তাই না? এবং হতেই পারে আমরা শিখছি আজকে কি তা শিখছি না, কিন্তু আমরা কি শিখছি? আইএনজি শিখছি। তাহলে আমরা এই টু দিয়ে করতে পারবো, আইএনজি দিয়ে করতে পারবো। এই পার্টটা তোরা ভালো করে শুনে রাখ। দ্বিতীয় বাক্যে কোনো জায়গায় যদি টু থাকে, টু এর পরে যদি কোনো ভার থাকে, এটা হলো ভার, ঠিক আছে? ভার থাকে, তাহলে টু এর আগে যা থাকে সব বাদ চলে যায়, ঠিক আছে? বাদ দিলেই পুরোটা কি হয়ে যায়? একটা সরল বাক্য তৈরি হয়ে যায়। ওকে, আমরা শিখছি আইএনজি মানে এই কাজটা আমরা করবো না। আমরা শিখবো কিভাবে, শিখবো কিভাবে আইএনজি যুক্ত করবো, কিভাবে ফর যুক্ত করবো, কিভাবে ফেজ যুক্ত করবো, আমরা বাক্য বড় করবো, স্ট্যান্ডার্ডই বাড়াবো, সেইটা দেখবো আমরা। তার মানে এখানে যদি আমরা দেখি যে তার একটা বড় পরিবার আছে, তাকে এটা মেনটেন করতেই হয়, তাহলে আমরা কি বলবো? তার বড় পরিবার থাকাতে তাকে মেনটেন করতে হয়, তার বড় পরিবার থাকার কারণে তাকে দেখাশোনা করতে হয় সেটাকে, বা তার বড় পরিবার থাকার জন্য তাদেরকে দেখাশোনা করতে হয়, ঠিক কিনা? তাহলে আমরা একটা শিখছি, একটাতে সব রকম আমাদের হয়ে যাবে। যদি আমরা দেখি এই যে হ্যাজ হ্যাভ যা, ভালো করে বুঝে নাও, দুটো কর্তা একটা আমরা বাদ দেবো, যে কোনো একটা বাদ দেবো, ঠিক আছে? কি বললাম? যদি এখানে বাদ দিই তাহলে কমা হবে না, এখানে বাদ দিলে কি হবে? কমা হবে না। আর যদি এখানে বাদ দিই, এখানে বাদ দিলে মানে এইখানে বাদ দিলে কমা হবে, কিন্তু এখানে বাদ দিলে কমা হবে না। এইবার আমরা দেখি, আমরা মনে করছি আমরা এখানে বাদ দেবো না, প্রথমেই বাদ দিয়ে দেবো। তাহলে হ্যাজ তাকে যদি বাদ দিই, হ্যাজ যাই করে না এখানে কি হবে? এখানে হয় টু হ্যাভ, না হলে হ্যাভিং করতে হবে। আমরা শিখছি কি দিয়ে? আইএনজি দিয়ে করছি আমরা। লিখে দাও হ্যাভিং, এখানে করব হ্যাভিং এ লার্জ ফ্যামিলি, কমা হি, দরকার নাই, কমা হবে না তো, হি হ্যাজ টু মেনটেন দেম। এর বাংলা হলো বড় পরিবার থাকাতে তাদেরকে দেখভাল করতে বা দেখাশোনা করতেই হয়, থাকাতে হলো। এবার মনে করলো কেউ আমি একটু বাক্যটাকে ভালো করবো একটুখানি, তাহলে কি করো? কোনো কাজ নেই, এখানে যা আছে তাই লিখে দাও, আগে লিখে দাও ফর হ্যাভিং, HAVING, তাহলে যা আছে লিখে দাও, তোমরা লিখে দাও। তাহলে এইখানে খালি হ্যাভটাকে বাদ, আগে একটা কি যোগ করলাম আমরা? ফল লাগালাম। তাহলে কি হলো? এখানে বড় পরিবার থাকার জন্য ওদেরকে দেখাশোনা করতেই হয়, হয়ে গেল। আবার মনে করলো না, একটু ভালো করে বাক্যটাকে আগে লাগিয়ে দাও, অন অ্যাকাউন্ট SCOUNT অ্যাকাউন্ট অফ হ্যাভিং, রেখে দাও। কি হলো? বড় পরিবার থাকার কারণে তাদেরকে দেখাশোনা করতেই হয়। তাহলে এতগুলো কাজ কিন্তু একটা বাক্যের মধ্যে আমরা বোঝাতে পারলাম, ঠিক কিনা? এবার আমাদের যেটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে খুব বেশি বেশি। ওকে, আমরা যেটা করলাম আজকে, আমরা যা শিখলাম, টোটালটা শিখলাম কি? আমরা শিখলাম ডু ভার্বে, মানে যে ভার্বগুলোর V1 V2 V3 হয়, ভালো করে শুনে রাখ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে ভার্বগুলোর V1 V2 V3 হয় তাকে আমরা বলি ডু ভার্ব। ইংরেজি ভার্সনে বলা হয় অ্যাকশন ভার্ব। বোঝা গেল কি বললাম? যারা ইংলিশ মিডিয়ামে বলা হয় অ্যাকশন ভার্ব, অ্যাকশন নন অ্যাকশন বলা হয় এদেরকে। তাহলে কি হবে? এখানে এগুলো বলা হয় অ্যাকশন ভার্ব, মানে যে ভার্বে কর্ম আছে তাদের বলা হয় অ্যাকশন ভার্ব, মনে থাকবে? তাহলে এই ভার্বগুলো তিনটে রূপ হয়, তিনটে রূপ থাক আর চারটে রূপ থাক, পাঁচটা রূপ থাক, ছটা থাক, আমার ছটাই আমি দেখিয়েছি কিন্তু তোমাদেরকে। যাই থাক না কেন, আমাদের করতে হবে প্রথম রূপ নিয়ে কাজ করতে হবে। আইএনজি সবসময় কার সঙ্গে হবে? V1 এর সাথে করতে হবে। এখানে যদি এমন থাকতো, এখানে যদি হ্যাড থাকতো, এই হ্যাভ না থাকে যদি হ্যাড থাকতো, আমরা একইভাবেই করতাম। কথা বললাম, কারণ হ্যাজ হ্যাভ হ্যাড এরা তিন ভাই, বোঝা গেল? তিন ভাই, বড় ভাইয়ের নাম হলো হ্যাভ, ছোট মেজে ভাইয়ের নাম হলো হ্যাজ, ছোটটার নাম হলো হ্যাড। মনে থাকবে কি বললাম? তো কোনো জায়গায় গেলে কার কাছে অনুমতি নেবো? বড় ভাইকে অনুমতি নেবো, তো বড় ভাই আগে আসবে সবসময়। আইনজি ফাইনজি কিছু হলে ঝড়ঝাপটা কে নেবে? বড় ভাই, তো ওর সঙ্গে আইনজি যুক্ত হলো, তাই না? বিয়ে হলে কার আগে হবে? বড় ভাই, তার আগে একটু যুক্ত হলো, বউ চলে এলো, ঠিক না? তাহলে সুতরাং যা করছি আমরা বড় ভাই নিয়ে কাজ করছি, সুতরাং বড় ভাই, হ্যাঁ
বড় ভাই নিয়ে কাজ করছি, এই বড় ভাইটাকে যদি ঠিকভাবে করতে পারি, হ্যাজ হ্যাভ আসে, এই হ্যাজের পরে দেখ ভালো করে বুঝে নে, এই হ্যাভের পরে এখানে একটা এ ছিল, এ থাকুক বা একটা নাউন থাক, এখানে ভার্ব আরেকটা ভার্ব থাক, কোনো চাপের বিষয় নেই। হ্যাজ হ্যাভ হ্যাড দেখলে এই তিনটের মধ্যে একটা হবে ভাববি, বোঝা গেল কি বললাম? হ্যাজ হ্যাভ হ্যাড থাকলেই এই তিনটের মধ্যে একটা প্রসেসে ফেললেই বাক্য জয়েনিং হয়ে যাবে। ওকে, এর নিয়ে কোনো চাপ নেওয়ার কোনো বিষয় নেই। আমরা পরের শুক্রবার যেটা করবো, এটা তো করলাম আমরা এইভাবে জয়েনিং করলাম, এটা হলো ডু ভার্বের, মানে আমি যা বলতে চাইছি ডু ভার্বের এটা করলাম। আমাদের সিম্পল করতে গেলে আরেকটা সমস্যা তৈরি হবে, বি ভার্বের সিম্পল, মানে একটা বাক্যের মধ্যে অ্যামিজ আর ওয়াজ আর থাকবে, উড বি শুড বি এসব থাকবে, তাকে আবার সিম্পল করতে হবে, তার নিয়ম আমার আলাদা। বোঝা গেল কি বললাম? সেই নিয়মটা পরের দিন আমরা দেখবো, তোমরা তার জন্য ওয়েট করো। ওকে, বাই।